যেমনটা কথা দিয়েছিলাম, পুলিনবাবুর এবং কিশোরবাবুর স্টুডিওতে তাদের সহকর্মীদের সঙ্গে আমাদের কথোপকথনের পর চলে এলাম কাকটিয়া বাজার সংলগ্ন সেই বিখ্যাত পূজা মণ্ডপে, যেখানে প্রায় 56টি গ্রাম মিলিয়ে গণ অর্থায়নে দুর্গাপূজা হয়। শ্রী শ্রী চণ্ডী সমেত পৌরাণিক নানা গাথায় বর্ণিত দেবীর মহিষাসুর বধের নানান কল্প নিয়ে এখানে দেবী মাতৃকার উপস্থাপনা। কাকটিয়া বাজারের এই পূজা সম্পর্কে পরিচিতদের মুখে শুনেছিলাম অনেকবার, তবে এখানে আসাই প্রথম, এবং তথ্য সঞ্চয়ন ভিত্তিকভাবে আসতে হলো প্রথমবার, এটা ভেবেই মনের মধ্যে থেকে একটা অদ্ভুত উৎসাহবোধের সঞ্চার ঘটল। মদন দাস। হ্যাঁ দাস, তাই তো বলছি। আমাদের এক ভদ্রলোক আছেন টোটো চালান এখানে, উনি আমাকে বলে দিলেন সব। মানে আপনি কি এখানকারই? হ্যাঁ, আমাদের গ্রামের, আমাদেরই গ্রামে, আমাদের সব নিজস্ব এখানে, বাইরে এখানে 17-18 বছর করতেছে। আর এই পুজোর বয়স কত? পুজোর বয়সে এটা 73তম, 73তম 73তম পুজো। এই যে এতগুলো প্রতিমা, সব কি পুরো সব প্রতিমা কি এখানকারই? এখানে কোনো প্রতিমা বেরোবে না, মানে সব এখানে? শুধু এইটা বাদে। হ্যাঁ, আর ওটা কোজাগরি লোক, এটা লক্ষ্মী পুজো, আমাদের এই লক্ষ্মী পুজো সময় হবে। লক্ষ্মী পুজো এটা লক্ষ্মী, মানে যাই হোক, পূজা করে লক্ষ্মী, কোজাগরি মানে লক্ষ্মী। অরিজিনাল যে লক্ষ্মী, যেটাকে গজলক্ষ্মী বলে। মানে হাতে হাতে আছে গজলোক। অ্যাকচুয়ালি লক্ষ্মী ওটা। আচ্ছা, এবার একটা কথা বলতে, এই যে লক্ষ্মীনারায়ণের মূর্তি দেখছি, এটা অনন্ত সহ্য, অনন্ত সত্য, মানে এটা কি রূপ? এটা দুর্গার কি সব রূপ? পুরো রূপ। এটা মহা সরস্বতী, এটা মহাকালী, এটা মহা সরস্বতী, মহালক্ষ্মী। 18 হাত দুর্গাটা, এটা হচ্ছে মহালক্ষ্মী। মাঝখানে ফার্স্টে যখন ওই যে রেডি 18টা হচ্ছে হাত, তার যে রূপ, এটা বিভিন্ন মহালক্ষ্মী। রূপে যে বধ ঘটেছে, তারপরে দুর্গা চামুন্ডা আছে, ওই যে একদম ডান দিকে। সাদা টোটাল চামুন্ডা। টোটাল কতটা রূপ হয় এখানে মোটামুটি প্রতিমা? এই যে প্রতিমা আছে, এটা 1, 2, 3, 4, 5। আচ্ছা, প্রত্যেকটা জায়গায় কি মহিষাসুর বধেরই কথা রয়েছে না অন্যান্য ওষুধেরও কথা? কিছু না কিছু আছে, বিশেষ যেমন রক্তবীজকে দংশন করছে আমার চামুন্ডা, চতুর্ভুজাকে একটা ওষুধ বধ করছে। এটা হচ্ছে মধুকৈবর্ত। পৌরাণিকভাবে নানান ঘটনাকে এখানে কতটা অনুসরণ করা হয় তা নিয়ে জিজ্ঞাসা করতে গিয়ে একটি বিষয় খুব ভালোভাবে অনুধাবন করতে পারলাম, যে মূল পৌরাণিক ঘটনার প্রক্ষেপণের পাশাপাশি এখানে বিভিন্ন লোকাচার এবং কুলাচারের সাংঘাতিকভাবে একটি সুস্পষ্ট প্রভাব লক্ষ্য করা যায়। বিগত বেশ কয়েক বছর ধরে কাকটিয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির প্রতিমা এবং এখানে যে শ্রী শ্রীচণ্ডীর বিভিন্ন কল্প অনুযায়ী মহিষাসুরকে বধ করবার একটি পর্বকে তুলে ধরা হয়, সেই পর্বগুলি সম্পর্কে আমার এতদিন ধরে শুধুমাত্র শোনা হয়েছে। আজ সৌভাগ্য হলো সরাসরি এখানকার দুর্গা মণ্ডপে এসে এখানকার কর্মকাণ্ড আপনাদের সামনে তুলে ধরা। আসুন একবার দেখে নেওয়া যাক যে এই মহাযজ্ঞের ঠিক কোন পর্ব আমাদের লেন্সে ধরা হয়। প্রফেসর, ডাক্তার সবাই, এবং সবাই কিন্তু বয়স এজেড। একটু বিকেলে এলে ভালো বলতেন, আমাদের অফিসেই পাশেই, তখন সবার সঙ্গে আলোচনা আমাদের হয়, বিকেল 5টা থেকে স্টার্ট হয়। আচ্ছা, আপনার নাম এবং আপনি কি? গৌতম পাল, আর আপনিই আছেন। আচ্ছা আচ্ছা, আপনি এই পুজোর সঙ্গে কিভাবে আমি যুক্ত? আমি হচ্ছে সব থেকে ইয়ং সদস্য এখানকার। আচ্ছা। তো আমি 14 বছর এই দুর্গাপুজো, কাকটিয়া সার্বজনীন দুর্গাপুজো সমিতি, পুজোটা হচ্ছে 73 বছর, এই বছর আমাদের কমপ্লিট। তো আমাদের এখানে 56টা গ্রাম নিয়ে পুজো হয়। 56টা গ্রাম? 56টা গ্রাম, 3টে ব্লকের পুজো। তো আমি ছোটোবেলা থেকে এখানে দেখে এসেছি এবং খুব আনন্দের সহিত পুজো হয়। তো আমাদের এখানে যারা আমাদের কমিটির, আমি সব থেকে ইয়ং, সবাই 50 অর্ধ বয়স, সবাই ডাক্তার, প্রফেসর, স্কুল টিচার এবং বিভিন্ন প্রফেশনের সঙ্গে জড়িত, এবং খুব জাঁকজমকভাবেই মানে অ্যাজ এ ফুল পঞ্জিকার রীতি মেনে পুজো হয়। শুধু আমাদের এখানে বলি দেওয়া হয় না, বাদবাকি সমস্ত পুজো এবং দুর্গা ঠাকুরের যতগুলো রূপ, সেই রূপে এখানে মা পূজিত হয়। আমি এখানে অন্তত এসে দেখি 30-35 ধরনের মূর্তি দেখতে পাচ্ছি হয়, এবং 5 রকমের দুর্গা ঠাকুর আমাদের এখানে হয়। যেমন 2 হাত থেকে মা এইদিকে আছে, আচ্ছা। শিব দুর্গার থেকে স্টার্ট হয়, 4 হাত দুর্গা, চামুন্ডা কালী রক্তবীজ বধ, তারপরে মেন দুর্গা 10 হাত, তারপরে এখানে মা 18 হাত, 18 হাতে মহাদুর্গা 18 হাত, মহালক্ষ্মী রূপ হচ্ছে শিব ঠাকুরের, মহাদেবের মূর্তি, মহালক্ষ্মী, নারায়ণের রূপ দেহ, এবং নিচে লক্ষ্মীর রূপ, এই নিয়ে মহাদুর্গা। তারপরে হচ্ছে আমি সরস্বতীর রূপ, তারপরে মহাকালী, তারপরে অনন্ত সজ্জা বাঁধিতে থাকে। এই হচ্ছে মানে প্রত্যেকটা কল্পকে এখানে অনুসরণ করা হয়। অনুসরণ করে
মহিষাসুর বধের প্রত্যেকটা তাই না, গল্পকে। মণ্ডপের বাইরে আমাদের 10 মহাবিদ্যার এবং ঠাকুরের মূর্তিও পুজো হয়। এখনও আমাদের প্রতিমা আছে। এখন প্রতিমা আছে। তারপরে এই যে এতগুলো প্রতিমা যে তৈরি করতে তো বহু সময় লাগে। হ্যাঁ চলে আমাদের প্রায় আষাঢ় মাসে। বুঝতে পেরেছি যদিও আমাদের ইনি আমাদের মানে আমাদের আষাঢ় মাসের ওই বাংলার 13-14 তারিখ করে আমরা আচ্ছা এবং জন্মাষ্টমীর দিন আমাদের এই যে নারায়ণ এনার পায়ে পিঠা দিয়ে আমাদের মেন কাজ কাজ হয়। বাবা মানে বাপ ছেলে পুরো একদম রীতি বাপ ছেলে কাজ করি, বাবা আছে। আপনারা আসেন কোথা থেকে? আমার বাড়ি তো এই এখানেই সব গ্রামে, local, সব এই গ্রামেই বাড়ি। গ্রামে এই মণ্ডপ যে আছে কাঁকটিয়া মণ্ডপ, এই গ্রামেই আমাদের বাড়ি। একটা কথা বলুন, আপনি আর বাসা বেশি ভালো বলতে পারবেন, এখানে কত রকমের প্রতিমাটা হয়, কত রকম? এখানে চণ্ডীকে নিয়ে ভাবনা চিন্তা, আচ্ছা এখানে চণ্ডীকে নিয়ে ভাবনা চিন্তা। আমাদের দুর্গা প্রতিমা প্রত্যেকটা প্যান্ডেলে যেমন কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী থাকে, হ্যাঁ। আর আমাদের এখানে বিভিন্ন রূপকে তুলে ধরা হয়। এটা আমাদের বহুদিন আগে থাকতে করছে। কত বছর হয়ে গেল? বহু বছর এই তো হয়ে গেল। আজকে 72 বছরে মনে হয় পদার্পণ পুজো চলছে। আমরা এখানে প্রতিমা তৈরি করতে সুযোগ পেয়েছি আমরা 17-18 বছর মানে 18 বছর ধরে পরম্পরা আপনাদের প্রতিমা। আমরা করে যাচ্ছি। আচ্ছা, আপনি একটু আগে বলছিলেন যে আপনার বাবা মূলত প্রতিমা শিল্পী, আপনার নামটা একটুখানি জানতে চাইবো। আমার বাবার নাম মরুল দাস, আমি তার ছেলে। আমার নাম বিশ্বনাথ দাস, আমার ডাক নাম নারায়ণ। আচ্ছা সবাই নারায়ণ নামে চিনে, আচ্ছা হ্যাঁ, কিন্তু আমার নাম বিশ্বনাথ দাস। ঠিক মানে আছে। এতগুলো প্রতিমা তৈরি করছেন কি আপনারা কজন মিলে? দুজন মিলে? বাবা ছেলে? হ্যাঁ, আমার ছেলেটাও আছে, আমার বাবা আছে, আমি আছি। 3 প্রজন্ম। এটা বাদে আমাদের আরও 3খানা প্যান্ডেল আছে। এটা বাদে, এটা তো আছেই, এটা আমার গ্রামের পুজো, এটাকে রেখেছি। এটা বাদে আরও আমার 3খানা প্যান্ডেল আছে। সত্যি দাদা মানে উল্লেখ করি আপনাকে, খুব ভালো লাগলো। মানে মানে এইরকম তো আমি কোনো দেখিনি, মানে কলকাতাতে আমি এতগুলো পাই না। যখন আস্তে আস্তে এরকম আপনাদের গল্প শুনছিলাম খুব ভালো লাগলো। আসলে অটো টোটো বিভিন্ন লোকের মাধ্যমে গল্প অনেকে শুনছি। জিনিস ঠাকুর আছে, যদি আপনারা নেন তাহলে আমি আচ্ছা ঠিক আছে, অবশ্যই যাচ্ছি আমি। এর মাধ্যমে তাহলে হয়তো আপনাদের ফোনেতে পাঠানোর চেষ্টা করব। থ্যাংক ইউ। আর আমাদের আষাঢ় মাস থেকে এখানে কাজ করতে সুযোগ সুযোগ হয়ে গেছে। আমাদের জ্যৈষ্ঠী মাসে বুক হয়। জ্যৈষ্ঠী মাসে আমাদের কমিটি ডেকে যেই শিল্পী করুক না কেন আগাম তাকে সুযোগ দিয়ে দেওয়া হয়। এবার তার পরিকল্পনা নিয়ে সেটা তার প্রস্তুতি নিয়ে এগাল। কিন্তু আমাদের পঞ্চমীতে ঠাকুর ছিল। আচ্ছা এটা কি প্রতিমা একটু বলবেন? খুব রেগে রয়েছে এই প্রতিমাটা। এটা যমরাজ, সাবিত্রী সত্যবান আমাদের আছে। আচ্ছা এটা যমরাজ। এটা অনেকে এই যে সিঁদুর দান হয় এইদিকে আছে। যমরাজ আছে, ওটা নারায়ণ আছে, এটা আছে। আর এখানে এই যে 3টে মূর্তি দেখতে পাচ্ছি। এটা একটা শ্মশান দৃশ্য। চামুন্ডা কালী আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা একটা শ্মশান দৃশ্য, এটা কঙ্কাল আছে, এখানে কঙ্কাল একটা আছে, শ্মশান দৃশ্য আছে। এটা কি বলুন এই সাবিত্রী সত্যবান। সাবিত্রী সত্যবানকে দেখতে পাচ্ছি, সুতরাং যমরাজও রয়েছে, তাই তো? মানে এখানে পুঁথি অনুযায়ী যদি বলি 33 কোটি দেবতা, মোটামুটি সবাই কিন্তু এখন উপস্থিত পাওয়া যায়। বিভিন্ন রূপে উপস্থিত রয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ, সাধারণ জায়গায় নিয়ে আসার জন্য। তোমার নামটা যদি একটু কাইন্ডলি বলো। মানিক আচ্ছা আচ্ছা, তোমরা 3 প্রজন্ম ধরে এখানকার প্রতিমা গড়ার কাজে নিযুক্ত রয়েছো, দাদু, বাবা এবং তুমি। বাহ। এবার পালা আমাদের পুরনো পরিচিত প্রিয় কিছু জায়গা ঘুরে দেখার। সাধারণত 10 দিকে দশভুজার নিবেদন যখন আমরা শুরু করি তখন প্রত্যেকবার আমরা প্রতিমা শিল্পী অনুপ ঘোড়ইয়ের স্টুডিওতে আসি এবং সেখান থেকে আমাদের পথ চলা শুরু হয়। বিগত 2 বছর তাই হয়ে এসেছে। এবছর আমরা যখন এই নিবেদনের পথ চলা আরম্ভ করার পর বেশ কিছুদিন পেরিয়ে গিয়ে অনুপদার স্টুডিওতে এসে উপস্থিত হলাম, তখন এখানকার কিছু সহকর্মীদের কাছ থেকে জানতে পারলাম যে তিনি এখন তার স্টুডিও অনুপম শিল্পালয়ে নেই। কিছুদিনের জন্য তাকে রাঁচি যেতে হয়েছে অন্যান্য কিছু সহকর্মীদের সাথে সেখানকার একটি প্রতিমার কাজকর্মের চূড়ান্ত মুহূর্ত অবলোকনের জন্য। তাই আজ আমরা গোটা স্টুডিওতে বিভিন্ন কর্মকৃতিগুলিকে দেখেই শুধু কাটাবো এই সিদ্ধান্ত হলো, কারণ এখানে সাক্ষাৎকার ধর্মী কোনো রকমের মুহূর্ত সঞ্চয়নের আপাতত কোনো অনুষঙ্গ নেই। তবে হ্যাঁ, প্রত্যেক বছর অনুপদা স্টুডিওতে এসে যেভাবে তার প্রতিমাগুলি দেখে তার কর্মকৃতিগুলি অবলোকন করে আমরা মুগ্ধ হই, এবছরও কিন্তু তার ধারাবাহিকতা কোনোভাবে তার নিজস্ব ছন্দ থেকে টলে যায়নি।
বিভিন্ন ধরনের কাজ, বিভিন্ন ঘরানার শিল্প আঙ্গিকের যে রুচিসম্মত পরিবেশন, সেই পরিবেশন অনুপদার কর্মশালায় এসে প্রত্যেক বছরের মতো আরও একবার দুচোখ ভরে আমরা উপভোগ করতে পারলাম। বিশেষ করে এবছর নজর কাড়া রূপায়ণ চোখে পড়ল এখানকার সিংহের মূর্তিগুলিতে। সত্যি যত সময় এগোচ্ছে এবং দশভুজার তার নির্দিষ্ট গন্তব্যের জন্য সেজে ওঠার মুহূর্ত এগিয়ে আসছে, প্রাণ প্রতিষ্ঠার প্রতিটি স্তর যেন একের পর এক সুনিপুণভাবে আমাদের চোখে ধরা দিচ্ছে। কি অপূর্ব উপস্থাপনা এখানকার দেবী বাহনের এবং অন্যান্য প্রতিটি দেবদেবীর মূর্তি এবং মহিষাসুরের। প্রখ্যাত রেনেসাঁ শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির একটি কথা ভীষণভাবে বিশ্বাস করে চলি যে একটি শিল্পের বিশেষত একটি ভাস্কর্যের সার্থকতা লুকিয়ে থাকে সেই ভাস্কর্যের দেহ সৌষ্ঠবের প্রক্ষেপণের উপর, অর্থাৎ অ্যানাটমিক্যাল স্ট্রাকচার সেই ভাস্কর্যের কতটা সার্থক তার উপর শিল্প মাধুর্যের চূড়ান্ত প্রকাশ নির্ভর করে। অনুপদার স্টুডিওতে এবং আমাদের চেনা পরিচিত শিল্পী মহলের বিভিন্ন কর্মশালায় যখন যাই, তখন প্রত্যেকবার সেই অ্যানাটমিক্যাল স্ট্রাকচারের সার্থক রূপায়ণ দেখে শিল্প মাধুর্যের চূড়ান্ত সাফল্যের বহিঃপ্রকাশ ছাড়া শুধু এখান দিয়ে একটা হোয়াইট লাইন চলে আসতো, জমে যেত। অন্য কিছুই বোধহয় সত্যি সেই মুহূর্তে আমাদেরকে ততটা আবিষ্ট করতে পারে না। বিভিন্ন সময় নানান মুহূর্তের স্মৃতিচারণে আমরা একটি কথা সবসময় বলে থাকি যে পশ্চিমবঙ্গে দুর্গাপূজা শুধুমাত্র পূজা নয়, শুধুমাত্র ধর্মাচরণ নয় এবং লোকাচার নয়, পশ্চিমবঙ্গে দুর্গাপূজা একটি বিরাট বড় অর্থনৈতিক ক্ষেত্রকে প্রভাবিত করে। অর্থাৎ শিল্পের পরিভাষায় বলতে গেলে একটি মাইক্রো ইন্ডাস্ট্রি গড়ে ওঠে প্রত্যেক বছর এই নির্দিষ্ট কয়েকটি মাস ধরে, এবং সেই মাইক্রো ইন্ডাস্ট্রির সামগ্রিক প্রেক্ষাপটে প্রতিমা শিল্পীদের কর্মশালা এবং সেখানে গড়ে ওঠা কর্মকাণ্ড একটি অন্যতম জায়গা জুড়ে রয়েছে। প্রথম যখন প্রতিমা দেখতে এই সমস্ত স্টুডিওগুলিতে আসতাম, নানান ধরনের কাজের বাহার দেখে মনের মধ্যে এক অদ্ভুত বিস্ময়ের সঞ্চার করত। স্টুডিওয়ে আসার আগে ভাবতাম যে এত ধরনের যে কাজ, তা কি শুধুমাত্র শিল্পীর একক সত্তাকে সূচিত করে? পরবর্তীকালে যত বিভিন্ন পদ্ধতি এবং প্রক্ষেপণগুলি সম্পর্কে সুনিপুণভাবে জানতে পেরেছি, তত অবাক হয়েছি জেনে যে একজন শিল্পীর তত্ত্বাবধানে আরও কতজন সহশিল্পী কাজ করেন। খড় বাঁধার মুহূর্ত থেকে আরম্ভ করে মাটির প্রলেপ, নানান সূক্ষ্মাতিসূক্ষ্ম দেহ সৌষ্ঠব গড়ে তোলার মুহূর্ত, রং করা এবং প্রতিমার সামগ্রিক অলঙ্করণে একজন শিল্পীর কাছে প্রায় 30 থেকে 40 জন সহকর্মীদের আমরা এক সময়ের মধ্যে কাজ করতে দেখেছি। সেখানে সাবেকি প্রতিমার বহিঃপ্রকাশ যেমন ধরা পড়েছে, তেমনি সেই সঙ্গে সঙ্গে থিমের প্রতিমার নানান ধরনের ভাবনার সঞ্চালনও আমাদের মনের মধ্যে বিস্ময় সঞ্চার করতে একটুও কিন্তু দ্বিধাবোধ করে। এবং যত বিভিন্ন শিল্পীদের সমাগম সম্পর্কে জানতে পারার সৌভাগ্য হয়েছে, তত বুঝেছি যে একজন শিল্পীরই হাতে গড়ে ওঠা দুটি আলাদা আলাদা ঘরানার প্রতিমায় দু ধরনের মুখশ্রী এবং আঙ্গিক উপস্থাপনা কিভাবে গড়ে উঠতে পারে। আসলে সহশিল্পীদেরও একটা বিরাট বড় অবদান থাকে, তারাও এই প্রতিমা শিল্পের কর্মশালাগুলির এক একজন সার্থক রূপকার, সফল চালিকা শক্তি, এবং তারা তাদের নিজস্ব অবদান, নিজস্ব সৃজনশীলতা দিয়ে সূক্ষ্মাতিসূক্ষ্ম পার্থক্যের দৃষ্টিকোণগুলিকে তৈরি করে দেন। অবশেষে এসে পৌঁছানো আমাদের আরেক কাছের মানুষ, প্রতিমা শিল্পী ধীমান মাইতি স্টুডিওতে, মিলননগর সুষমা শিল্পালয়। এবং এখানে এসে স্টুডিওর একদম দ্বার প্রান্তেই চোখে পড়ল হাওড়া জেলায় যেতে চলেছে এমন একটি মণ্ডপের একটি সাবেকি প্রতিমা, যা মূল পূজ্য প্রতিমা হিসেবে মণ্ডপে উপস্থাপিত হবে। অবশ্যই কোনো একটি থিম ধর্মী প্রতিমার সঙ্গে এই প্রতিমার সংযোজন ঘটতে চলেছে, এবং
একটা ছোট কাজের মধ্যে, কয়েক ফিটের মধ্যে সীমাবদ্ধ কম উচ্চতার কাজের মধ্যে এতটা শিল্প নৈপুণ্য দেওয়া বোধহয় ধীমানদার পক্ষেই একমাত্র সম্ভব। মাঝে মাঝে মনে হয় যতই প্রশংসা করি না কেন তা কম। সুনিপুণ অলঙ্করণ, দেহ সৌষ্ঠবের নৈপুণ্য এবং সবথেকে নজর কাড়ার মতো বিষয় যা একটু আগেই দেখলাম এবং উপস্থাপনা করতে গিয়ে হয়তো বেশ কয়েকবার ক্যামেরাতে ধরা পড়বে, মায়ের পদতলে খড়গোদ্যত মহিষাসুরের যে প্রকাশ তা যথেষ্ট রোমহর্ষক এক অনুভূতি সৃষ্টি করে। বস্তুত ধীমানদা স্টুডিওতে আমি কয়েকদিন আগেও এসেছিলাম এবং তখন বেশ কিছু প্রতিমার রঙের কাজ বহমান ছিল। ফিনিশিং টাচ খুব একটা তখনও পর্যন্ত হয়ে ওঠেনি, যে কারণের জন্য আমরা আরও একবার আসবো এরকম ধরনের এক আন্তরিক প্রতিশ্রুতির জায়গায় ছিলাম। তো সেই প্রতিশ্রুতি পূরণের পালা হিসেবে আরও একবার চলে আসা। এরকম শীট হিসেবে আসে কি অভূতপূর্ব চোখের অলঙ্করণ কোনো একটি প্রতিমার দেবী বাহনে। ধীমানদার এখানে এসে জানতে পারলাম যে তার এবছর অন্তত 6-7টি কাজ স্টুডিওতেই থেকে যাচ্ছে আগামী বছরের জন্য বা তার পরে কোনো একটি বছরের জন্য। আসলে এককালীন বিরাট বড় একটি আর্থিক ধাক্কা সামলে ওঠার মুখে পড়ে শিল্পীরা অনেক সহকর্মীদেরকে কাজে সঙ্গে নিয়ে তাদের কর্মকৃতিগুলি দাঁড় করিয়ে হয়তো ফেলেন, কিন্তু বিভিন্ন সময় পূজা মণ্ডপের সাথে প্রতিমার বাজেট নিয়ে মতানৈক্য হওয়ায় কখনো কম দামে প্রতিমাগুলিকে ছেড়ে দিতে হয়, কখনো বা এই গড়িমসি চলতে থাকায় সেই বছরের মতো কোনো মৃন্ময়ী মূর্তির আর চিন্ময়ী হয়ে ওঠা হয় না। ধীমানদার কাছে এসে এরকম বেশ কয়েকটি নিদর্শন আমরা দেখতে পেয়েছি, যা খুবই সঙ্গত কারণবশত ক্যামেরায় তুলে ধরা হলো না, বরঞ্চ সবার সামনে উপস্থাপনা আমাদের সেই কাজগুলিরই রইল যে কর্মকৃতিগুলি কয়েকদিনের মধ্যে সেজে উঠবে। প্রতি বছর স্টুডিওর এই শাড়িতে এসে আমরা দেখতে পাই কিছু নির্দিষ্ট সাবেকি প্রতিমার কাজ, তবে চিরায়ত সাবেকি ঘরানার বাইরেও পুঁতি, হোগলা এবং নানান ধরনের ম্যাটেরিয়ালস দিয়ে প্রতিমা তৈরি হবে বলে এখানে রঙের একটি প্রলেপ, মূলত প্রাথমিকভাবে সাদা রঙের একটি প্রলেপ দিয়ে রাখা থাকে, যে রঙের প্রলেপের উপর আঠার প্রলেপের সঙ্গে পরবর্তীকালে যে ম্যাটেরিয়ালের প্রতিমা তৈরি হবে সেই সামগ্রী তার উপর বসানো যেতে পারে। আবার সেই 1 বছর পর, এবং এটা নিয়ে কিন্তু হ্যাট্রিক। এবং এই যে চায়ের দোকানটা, এইখানে যদি এই 3 জন না বসি, আমার তো মানে ধীমানদা, প্রতীকদা এবং আমি, এই 3 জন না বসতে আমার তো মনে হয় যেন দুর্গাপুজোটাই আসেনি। এবং খুব মনে পড়ে আজ থেকে মানে যদি দুর্গাপুজো হিসেবে ধরি তো 3 বছর প্রায় 1-1.5 মাস আগে আমার সাথে প্রতীকদার পরিচয় হয়েছিল। আমি ধীমানবাবুর কাজ দেখে আমি জিজ্ঞেস করেছিলাম, দাদা আমি এই জায়গাগুলোতে আসতে চাই। তো প্রতীকদা কেমন লাগছে, মানে 3 বছর পর হ্যাটট্রিক কিন্তু এটা আমাদের। অবশ্যই ভালো যে লাগছে সেটা আলাদা করে বলার কোনো রকমের কোনো প্রয়োজন পড়ে না, বললেও অত্যুক্তি হবে যে অসাধারণ লাগছে। এবং যে জিনিসটা আমি বরাবর বলি যে 10 দিকে দশভুজার মতো একটা কাজ, যে কাজটা আর 5টা ইউটিউবের উপস্থাপনার মতন নয়, বরঞ্চ আমরা সবসময় চেষ্টা করি যে মৃৎশিল্পীদের কর্মশালায় পৌঁছে তাদের আর্থসামাজিক অবস্থা এবং শিল্পশৈলীর এক একটি ঘরানার নৈপুণ্যকে যতটা সম্ভব ক্লোজলি ফলো করা যায়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের কর্তব্য কখনোই শুধুমাত্র পলিশড কাজ দেখানো নয়। যাদের কাছে আমরা বিগত কয়েক বছর ধরে আসছি, আস্তে আস্তে তাদের সাথে না একটা আত্মীয়তার মতো সম্পর্ক দাঁড়িয়ে গেছে। এখন সেই আত্মীয়তার আবহটা না পেলে মনে হয় যেন দুর্গাপুজোর একটা বিরাট বড় অংশ অধরা রয়ে গেল। আচ্ছা, আমি একটা কথা বলছি প্রতীকদা, সেটা হচ্ছে মনে হচ্ছে না যে এবারের পুজোর শুধু নয়, বিভিন্ন শিল্পীদের কাছে ঘুরে মনে হচ্ছে না যে কোথাও কি পুজোর পরিধিটা কমে গেল? মানে সেই রেঞ্জের কাজগুলো দেখতে পাচ্ছি না শিল্পীদের থেকে, এবং যারা উদ্যোক্তা তাদেরকেও দেখতে পাচ্ছি না। মানে ব্যাপারটা কী হলো, মানে ঠিক পুজো আর কিন্তু মাত্র প্রায় ধরতে গেলে 8 থেকে 9 দিন, কিন্তু সেই ব্যাপারটাই নেই। আমি একটা জিনিস শুধুমাত্র বলবো যে গত 9ই আগস্টের যে ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি, আমরা প্রত্যেকেই জানি
যে কী ধরনের বিষয় আমাদের মহানগরীর বুকে ঘটে গেছে এবং সেখানে থেকে কতটা বিবেকের নিপীড়ন শুরু হওয়া উচিত। আমি একটু ধীমানদার কাছ থেকে বরঞ্চ জানতে চাইবো এইবারের আর্থসামাজিক অবস্থাটা প্রতিমার ক্ষেত্রে, প্রতিমা শিল্পের ক্ষেত্রে ঠিক কীরকম? আর ধীমন্দা সত্যি কি এই মুহূর্তে প্রতিমা শিল্পীটা ভালো আছেন? মানে হেরিটেজে তকমা পেয়েছে দুর্গা মা, আমাদের দুর্গা উৎসবটা, কিন্তু মানে শিল্পীরা কি ভালো আছে? আমি বলি 23-এ শেষ 24-এ শুরু, যে প্রভাবটা সামাজিক বোধ যা ক্লাবের সংস্থা থেকে যা প্রভাবটা পড়েছিল, ঠিক ভোটের পরেই, রেজাল্ট আউট হওয়ার পরেই। আর দ্বিতীয় হচ্ছে যে বন্যার ত্রাণে মানুষের যে অসহায় অবস্থাতে পরিস্থিতির মাধ্যমে মানুষ সব নার্ভাস হয়েছে আর কি। পুজো কেটে নিয়ে অতটা উন্মত্ত নেই, যেটা 23 সালে আমরা দেখেছিলাম, সেই 24 সালে ওটা পাচ্ছি না। এবং মূর্তির যে পুজোর যে মানুষের আনন্দ, লোভ এটা আনন্দর যে লালসাটা, সেই লালসাটাও হারিয়ে ফেলেছে মানুষ। প্রত্যেকটা মানুষ দুশ্চিন্তার মধ্যে দিয়ে আছে, পুজোটাকে যে কীভাবে হবে সেটা নিয়ে মাথায় নেই, নিজেরটাকে টেনশনের মধ্যে আছে। আর আমাদের মূর্তি এবছরের, আমাদের কেন প্রায় জায়গায় মূর্তিগুলো দেখেছি বিজনেসের জায়গা, সব রকম বিজনেসগুলোকেও দেখেছি, আগের তুলনায় এই 24 সালে খুবই খারাপের দিকে হয়েছে, যেটা বলে বোঝানো যাবে না। তারই মধ্যে আমাদেরকে যেটা না করলে নয় সেটা করতে হচ্ছে। শিল্পীর যে কারুকার্য যেটা 23 সালে আপনারা দেখেছেন, 24 সালে সেই জায়গাটা কোনো কমিটি কোনো সংস্থা এখানে আসতে পারে না। একটাই প্রভাবে মানুষের আর্থিক উন্নতির দিক থেকে প্রচণ্ড অসুবিধার মধ্যে আছে। কমিটির আশা আলো ইচ্ছা থাকলেও আমাদের তো কিছু করার নেই। ইতিমধ্যে যতটুকু দেখাতে পেরেছি এই 24 সালে ততটুকুই করেছি। হ্যাঁ, মানে আমি অনেকটা দেখলাম যে আপনার যে ইতিহাসের প্রতি আগের বার প্রচুর কয়েকটা খুব বড় বড় কয়েকটা দুর্গাও দেখেছিলাম, এবং এবছর কিন্তু দেখলাম, কিন্তু এবছর মনে হলো যে সংখ্যাটা কিছুটা কমেছে, পরিমাণ কম আছে, অনেক মূর্তি অলরেডি বেরিয়ে গিয়েছে। আর তুলনা হিসাবে 23 সালের থেকে কায়দা কারুকার্য একটু কম আছে, কেন বাজেটের উপর নির্ভর তো আমাদেরকে চলতে হয়। তা মানুষের হাতে আর্থিক যদি অসহায় পরিস্থিতি হয়ে যায়, আমরা সেই জায়গায় কী করব? যে বাজেটটা আমাদের থাকে সেই বাজেটটা আমরা তো পাচ্ছি না, শুধু পেটের তাগিদায় আমাদেরকে কাজ করতে হয়, করছি এবছরে। মানে এটা ভালো লাগার ব্যাপার রয়েছে, ভালো লাগার ব্যাপারটা, হ্যাঁ রয়েছে, হ্যাঁ, মিলিয়ে একটা। সব মিলিয়ে কী করবার, সেই পরিস্থিতির মাধ্যম দিয়ে সবাইকে নিয়ে চলতে হয়। কিছুটা সামাজিক বোধ, কিছুটা ক্লাবের দিকে, কিছুটা আমাদের আর্থিক দিকেও দিতে হয়, যেটা না করলে নয়, সেটুকু আমরা চেষ্টা কিন্তু করেছি। আপনার কি মনে হয়, ঠিক মানে আপনার কি মনে হচ্ছে, মানে এই এফেক্টটা যা এফেক্টের কথা হলো, সেই এফেক্টগুলো কি মনে হচ্ছে সত্যি সত্যি কি পড়েছে না? অবশ্যই পড়েছে। এবং এবছরের দশভূজার নিবেদনের শুরুর দিকে আমি আমাদেরই একজন অত্যন্ত প্রিয় মানুষ, প্রবীণ প্রতিমা শিল্পী ক্ষুদিরাম সামন্তের সঙ্গে কথা বলছিলাম, এবং সেখানেও আমি একই কথা শুনতে পেরেছি যে সহকর্মীদের অভাবে উনি ইচ্ছা থাকলেও অনেক পূজা কমিটির অর্ডারকে ফিরিয়ে দিচ্ছেন। তো কার্যত সহকর্মীর অভাবের জন্য হোক, সেটা একটা কারণ। এবং এই যে বাজেট নিয়ে এতক্ষণ ধরে আমরা কথা বলছি, বিভিন্ন প্রতিমার যে ধরনের গুণমান সাধারণত শিল্পীরা তাদের কাজের মধ্যে দিয়ে ডেলিভার করে থাকেন, সেই ডেলিভারেন্স অনুযায়ী বোধহয় কোথাও ঠিকঠাকভাবে ব্যাপারটা জাস্টিফাইড হয় না, যে কারণের জন্য চেয়েও কেউ তাদের বেস্টটা দিতে গিয়ে অনেক সময় একটা হেজিটেশনের মধ্যে পড়ে যান, একটা মন থেকে উঠে আসা দ্বিধা কাজ করে, যে দ্বিধাটা না থাকতে পারলে ডেফিনেটলি ভালো হতো। কিন্তু পরিবেশের এবং পরিস্থিতির বাস্তবতার কথা মাথায় রেখে আমরা সেই দ্বিধার জায়গাটাকে অস্বীকার করতে পারি না। মন থেকে একটাই আশা থাকবে যে যেন 2025 সাল থেকে এই মন্দার অবস্থার একটা পরিবর্তন চোখে পড়ে, যাতে এই মন্দাটা কাটিয়ে উঠে সবাই প্রকৃত অর্থে বিচার পেতে পারে। যারা মৃৎশিল্পীরা কাজ করছেন তাদেরও যাতে আর্থসামাজিক পরিস্থিতিটা একটা সচ্ছল জায়গায় পৌঁছয়। মুহূর্ত সঞ্চয়নকারী দায়িত্ব নিয়ে যেভাবে আমরা এগিয়ে চলেছি, সেই দায়িত্ববোধের জায়গা থেকে, সেই বিবেকের জায়গা থেকে আমাদের এই ইচ্ছেই থাকবে যে পরিস্থিতি তাড়াতাড়ি ঠিক হয়ে যাক, এটুকুই বলতে চাইব। পরিস্থিতি তাড়াতাড়ি ঠিক হোক, এবং আমি চাই আবার পুজোতে আমরা মিলিত হতে পারি। অন্তত আমি তো যতদিন বাঁচবো, আমি তো বলেছি আমি এখানে কিন্তু আসবোই, কারণ এখানে না আসলে আমার মনেই হয় না যে পুজোটা আরম্ভ হলো। যদিও এবার পুজোটা আরম্ভ হচ্ছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না। আমি তো কলকাতায় থাকি, কলকাতায় ঘুরছি, অনেকে বলছে যে শপিং মলে ভিড়, শপিং মলে কিন্তু 100টা লোক গেলে 2টো লোক কেনে, 98টা লোক কিন্তু কেনে না।
শপিং মলের ভিড় কিন্তু কলকাতায় সবসময় থাকে, শপিং মলের ভিড় দিয়ে কিন্তু মানে উৎসবটা ঠিক যাচাই হয় না। তো এবছর কিন্তু যখন ঘুরছি দেখছি ঠিক মানুষের মনে হচ্ছে উদ্দীপনাটাই নেই পুজোর। তো আমরা আশা করি আমরা যারা পুজো নিয়ে কাজ করি উদ্দীপনাটা থাকুক, পুজো হোক, উৎসব হোক, তার মধ্যে কী বলে প্রতিবাদও হোক, সব হোক, কিন্তু পুজোটা যেন থাকে। ওটা নষ্ট হয়ে গেলে পুরো বাঙালি শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ। এখানে ধীমান বাবুর সাথে তো আপনাদের আগে পরিচয় রয়েছে, ধীমান মাইতি বিখ্যাত শিল্পী তিনি মেদিনীপুরের, যাকে আমি অলোক সেন বলি। আর প্রতীকদা, মানে প্রতীকদার কথা আলাদা করে কি বলবো, এই লোকটা না আসলে মেদিনীপুরের এই শিল্পীদের সাথে আমার পরিচয় হতো না, আমি এইটুকু কথা বলতে পারি। এবং এটা আমার কাছে একটা বিশাল পাওনা, প্রতীকবাবু বিশাল পাওনা এটা আমার কাছে। থ্যাংক ইউ।